আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক, আপনাদের পরিচিত মুখ, জনাব আশরাফ মাহমুদ। জনাব আশরাফ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আশরাফ ভাই, গত কয়েকদিন ধরে আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পর তো প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। এর মধ্যে নানা কিছু আমরা শুনেছি, নানা রকম পরিকল্পনা, নানা রকম প্ল্যান, নানা রকম আপনার পদক্ষেপ সরকার নিচ্ছে। এগুলো আমরা অনেক কিছু কিন্তু জেনেছি। আবার বিরোধী দলের পক্ষ থেকে নানা ধরনের আপত্তি, যে তারা এটা পাচ্ছে না, ওটা পাচ্ছে না, এটা কেন করছে না, এগুলো বলা বলি হচ্ছে। কিন্তু জনগণের কি অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা, এটা কিন্তু খুব একটা যে আলোচনায় আসছে তা মনে হচ্ছে না। আপনি নিশ্চয়ই বাজার করেন, বাজারে যান, আমরাও যাই। আপনারও বিদ্যুৎ লাগে, জ্বালানি লাগে, আপনারও গ্যাস লাগে। এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো কি মানুষ পাচ্ছে? পাচ্ছে না বলে আমাদের ধারণা, কারণ আমরা খুব হাহাকার শুনছি। আমি নিজেও একজন ইউজার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমরা কিন্তু তেমন পাচ্ছি না, এবং আমাদের মধ্যে এক ধরনের বিরক্তি আছে এটা নিয়ে। এই সমস্ত বিষয়ে সরকারকে আমরা তেমন কোনো কিছু বলতে শুনছি না, যেটা শুনে আমরা একটু স্বস্তি পেতে পারি। এই অবস্থায় এসে, সরকারের প্রায় 6 মাসের মাথায় এসে, এই জনগণ সরকারের কাছে কতটুকু গুরুত্ব পাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এখন জনগণ যে খুব একটা আহ, সেবা পাচ্ছে বা তাদের কথা কেউ চিন্তা করছে সেটা দেখতে পাচ্ছি না। আহ, একটাই কারণে, যে দেখেন দেশে একটা কিন্তু মানে গ্যাসের একটা সংকট চলছে, তারপরে বিদ্যুতের সংকট চলছে, লোডশেডিং শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। এখন অনেকগুলো যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেগুলো গ্যাস নির্ভর। তো দেখেন, আমার সবচেয়ে লাগে, আপনি রাস্তাঘাটে বেরোলেই দেখবেন যে ফিলিং স্টেশন গুলোতে সিএনজি আলারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তারপরে যারা গ্যাসের মাধ্যমে গাড়ি চালায় তাদেরও একই অবস্থা। এবং যেটা হচ্ছে সে কারণে, যে আমি মাঝে এক জায়গায় এখান থেকে গেলাম, নর্মালি 400 টাকার যেটা ভাড়া সেটা 500 টাকা যাচ্ছে। এবং আমি 500 টাকাই দিলাম, তার কারণ আমি দেখলাম যে এদের তো কোনো উপায় নেই। তারপরে সিএনজি যে ড্রাইভার আমাকে বললো যে স্যার দেখেন, এই আমি 5-6 ঘন্টা ধরে ইয়ে করে লাইনে দাঁড়িয়ে তারপরে গ্যাস নিলাম। নেওয়ার পরে আপনি প্রথম যাত্রী এবং আপনাকে আমি নিয়ে যাব, এই যেতে যেতেই আমার যেটুকখানি গ্যাস আছে সেটা শেষ হয়ে যাবে, তারপরে আমি কি করব? তারপরে আমি তো ঘর বাড়ি, আমি তো বাজারও করতে পারতেছি না ঠিক মতো। তো এখন আপনি যখন এই কথাগুলো তারপরে প্রতিদিন টিভিতে দেখতেছি বা আত্মীয় স্বজনের কাছে, আমাদের এখানে ফরচুনেটলি রান্নার গ্যাসটা আছে এখনো, সেই জন্য আমি বুঝতে পারছি না। কিন্তু সেদিন একজনের একটা দাওয়াত দিয়েছে আমাকে, মোহাম্মদপুর এলাকায় থাকে। তো বললো যে একই কথা, যে আমাদের তো চুলায় গ্যাস নাই, রাত্রেবেলায় আসে একটু টিম টিম করে জ্বলে। তো এখন আপনি যদি যতক্ষণ নিজে এই এইটার ভুক্তভোগী না হন ততক্ষণ কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না। এখন কথা হলো, স্বাভাবিকভাবে যে তারেক রহমান তো প্রধানমন্ত্রী, তার কি গ্যাসের সমস্যা আছে? আমার তো মনে হয় তার তো কোনো গ্যাসের সমস্যা নেই। তার তো সিএনজি তে চড়তে হচ্ছে না, বা তার তো লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে না। তো এরকম কোন মন্ত্রীর কি এরকম কোন ইয়ে শুনেছে? তো আমাদের দেশে দুর্ভাগ্যজনক ভাবে যেই ক্ষমতায় আসুক না কেন, ওই জনগণের মঙ্গলের কথা বলে, জনগণের সুযোগ সুবিধার বাড়াবে, এই সমস্ত কথা বলে, কিন্তু আসার পরে দেখা যায় যে তাদের নিজের সুযোগ সুবিধা বাড়তেছে। হুম। তারপরে আরেকটা জিনিস আমার খুবই কষ্ট লাগছে, যে এই সরকার থেকে এটা নিয়ে কোনো বক্তব্য নাই, সব চুপচাপ। মাঝে জ্বালানি মন্ত্রী বললেন যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে একটা ওই যে এলএনজি, যেটা আমেরিকান এক্সিলারেট কোম্পানির যেটা চালায়, ওটা পুড়ে গেছে। বললো যে 10 থেকে 15 দিন লাগবে। অলরেডি কিন্তু 15 দিন পার হয়ে গেছে, বুঝেছেন? 21 তারিখের ঘটনা, আর আজকে হলো আহ অগাস্ট মাসের 4 তারিখ। তারপরেও তারপরেও দেখেন কোনো বক্তব্য নাই, যে আচ্ছা আর কতদিন লাগবে, কি হবে, কোনো। এবং সব সময় একটা জনগণকে অন্ধকারে রাখার, ওই আগের সরকারগুলোর মধ্যে
প্রথমে উপর থেকে বলবে সবকিছু ঠিক আছে, কিন্তু যারা আচ্ছা, একটা নিত্য কথা বলেন, আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমার বাসায় আমি নিজে প্রায় রান্নাঘরে যাই। আমি মানে আমি ব্যক্তিগতভাবে নিজেই রান্না করতে খুব পছন্দ করি। তো আমি রান্নাঘরে যাই। তো আমি এই চুলা জ্বালাতে যাই, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, 2 দিন আগের কথা বলছি। দেশালের কাঠি দিয়ে আমি গ্যাসের চুলা জ্বালাতে গেলাম। বিশ্বাস করেন, আমি চুলাটা জ্বালাতেই পারলাম না। মানে টিম টিম করে আসলে তো জ্বলবে, চুলাটা জ্বললোই না। এমন আমি আশেপাশে আমার মানে যে বিল্ডিং এ থাকি তারা আশেপাশে খবর নিলাম, তারাও বললো একই কথা, তারা গ্যাস পাচ্ছে না। অনেকে ইলেকট্রিক চুলা কিনে নিয়েছে। আমার হ্যাঁ, প্রশ্নটা হলো আপনার কাছে, এখানে আমার প্রশ্নটা হলো, যদি আপনি আমাকে গ্যাস না দিবেন তাহলে মাস শেষে বিলটা দিবেন কোন মুখে? প্রেসাইজলি, মানে উল্টা তো আমাকে ভর্তুকি দেওয়ার কথা আপনাকে। এখন আমার যে কষ্ট, এখন আমার তো বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে মানে কোনো ব্যবস্থা করতে হচ্ছে, অথবা গ্যাস ওই ইলেকট্রিকের চুলা কিনতে হচ্ছে। আচ্ছা, কয়টা লোকের ইলেকট্রিকের চুলা কেনার ক্ষমতা আছে? তো আপনি তো তাদের সহমর্মিতা দেখাচ্ছেন না। আপনি যদি বুঝতাম যে তারেক রহমান মানে টিভিতে এসে বলতেছে দেখেন আমার বাড়িতেও গ্যাস নাই এবং আমিও সাফার করতেছি, তখন জনগণ রিলেট করতে পারতো যে না, ওই বেচারাও আমাদের আমাদের মতোই ভুগতেছে এবং চেষ্টা হচ্ছে। কিন্তু দেখেন সরকার থেকে কোনো কিছু বলে না। আর তার চেয়েও বড় কথা, এই 2021 সাল থেকে অথবা 18 সাল থেকে একটা প্রবণতা দেখা দিছে এই দেশে, যে কি করে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করা যায়। দেশের যে বাপেক্স বলে একটা বড় প্রতিষ্ঠান আছে এবং খুব কম্পিটেন্ট লোকজন ইঞ্জিনিয়াররা আছে, সেখানে কোনো ইনভেস্টমেন্ট সেরকম নাই। অর্থাৎ আপনার তো একটা অল্টারনেটিভ জ্বালানির সোর্স বের করতে হবে। আপনি দিনের পর দিন আমেরিকার উপরে নির্ভরশীল করতেছে, তারপরে তাদের সাথে যে চুক্তি আপনি করছেন, এখান থেকে বের হওয়ার আপনার কোনো রাস্তা নেই। আর আপনি আমাদেরকে বলতেছেন ওরা যদি এই যে চুক্তিটা না হইতো তাহলে আমাদের বম করে শেষ করে দিত। মানে কি অদ্ভুত কথাবার্তা! মানে আপনারা তো কালকে একজন শুনতেছিলাম, ইউনূস সরকারের একজন উপদেষ্টা, ওই ওই অর্থনৈতিক কি কি জানি নাম, আনিসুর রহমান সম্ভবত, না আনিসুজ্জামান, তিনি ওই সেলিম রায়হান তাকে বলতেছেন যে আপনারা তো বুঝতে পারতেছেন না আমরা কিরকম একটা ইয়ের মধ্যে ছিলাম। তো ছিলাম তো তোমরা জনগণকে জানাও নেই কেন যে আমাদের এই অবস্থা, আমাদেরকে প্রেশার দিচ্ছে? আর যেহেতু তুমি নির্বাচিত সরকার না, তুমি এটা করতে গেলে কেন? তারপরে কেন করতে হবে, কেন দিলাম? পরে সরকার এসে বলতো যে দেখেন আমাদের ঘাড়ে এটা চাপিয়ে। তার মানে সবকিছু জনগণকে, যে জনগণের কথা বলে তারা ক্ষমতায় আসে, তাদের ভাগ্য উন্নয়নের কথা ক্ষমতায় আসে, তাদেরকে অন্ধকারে রেখে তারপরে আচ্ছা, এক একটা চুক্তি। এই যে অন্ধকার রাখা বলছেন আপনি, অন্ধকারে রাখে, কখনো কখনো তো আমরা এমনও দেখি যে জনগণকে তারা ভুল তথ্য দেয়। জনগণকে তারা এমন এমন তথ্য দেয় যে তথ্যের সঙ্গে বাস্তবে কোনো মিল থাকে না। আপনি সাম্প্রতিক একটা ঘটনা দেখেন, এই যে দুবাই বেনজির আহমেদ সাবেক আইজিপি, উনি যে আটক হলেন, এই আটক হওয়া নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন তার সঙ্গে বাস্তবতা মিল কতটুকু, এবং তাকে জামিন দেওয়া হয়েছে। এখন ওইখানে যে জামিন পেয়েছি, এখন শুনতেছি ওই জামিন রদ করার জন্য বাংলাদেশ থেকে নাকি লোক পাঠাবে, তারা টাকা দিয়ে পাঠাবে, তারা ওখানে জামিন রদ করবে। আচ্ছা, ওর তো ওই ভদ্রলোকের তো পাসপোর্টটা জব্দ করা আছে, ওটা তো আর বাংলাদেশটা যে সীমান্ত দিয়ে ইন্ডিয়া চলে যাবে। যদি পাসপোর্ট জব্দ করা থাকে তাহলে জামিন বন্ধ করার জন্য যেতে হবে কেন? না, এই এই সমস্ত প্রশ্নগুলাই আমি তুলেছি আমার গত কালকেরই পোস্টে সম্ভবত, যে আহ, আমি লিখেছিলাম, মানে হেডলাইন ছিল মহা দুর্বৃত্তের জামিন অন্ধকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তো দেখেন যে গভর্নমেন্টের যে মানে অযোগ্যতার যে লেভেলটা চিন্তা করে। আমরা তো খুব খুশি হয়ে গেলাম গত সম্ভবত 14ই জুন এই খবরটা প্রকাশ হলো যে বেনজির গ্রেফতার হয়েছে ওখানে। বেনজির একটা সাংঘাতিক আলোচিত ব্যক্তিত্ব এই দেশে, মানে মানে খারাপ অর্থে। তো স্বাভাবিকভাবে আমরা সবাই খুশি হলাম যে না, এই লোকটার এবারে একটা মানে ইয়ে হবে। তারপরে কি বললো যে আমরা দুদক মানে দুর্নীতি দমন কমিশন ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল। সেই আবেদন পরিপ্রেক্ষিতে দুবাই সরকার তাকে গ্রেফতার করেছে। খুব ভালো কথা, তারপর গভর্নমেন্ট একটা বিশাল কাজ করছে। পরে পরের দিন পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে বলতেছেন যে তাকে তো গ্রেপ্তার হওয়া গেছে, আমরা নিশ্চিত হয়েছি এবং আগামী 1 মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার
হবে, এরকম একটা কিছু। ভালো কথা। তো এখন দেখেন, এবং তারপরে এই জিনিসটা সবাই ভুলে গেছে। তারপরে 14ই জুনের পরে যে 14ই জুলাই চলে গেছে, তারপরে অগাস্ট মাস আসছে। হঠাৎ করে কালকে, গতকালকে না পরশুদিন দেখা গেল, শুনলাম যে প্রথমে খবর দিল, সংবাদ মাধ্যম খবর দিল যে তাকে তো মানে জামিনে মুক্তি হয়ে গেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেও না, সে কোনো, আচ্ছা তাই নাকি, তা তো জানতাম না। আচ্ছা, তখন গভর্নমেন্টের দেখেন ব্যাপারটা। তো তুমি যখন বললা যে আগামী 1 মাসের মধ্যে তাকে ফেরত আনার সমস্ত ব্যবস্থা আমরা করছি, তো তাহলে তোমার ফলো আপটা করা উচিত ছিল দুবাই গভর্নমেন্টের সাথে, যে ওখানে তার কি অবস্থা। আমাদের সেখানে একটা কনসুলেট জেনারেলের অফিস আছে, তো তাদেরকে দায়িত্বটা দেওয়া হয় যে তুমি কনস্ট্যান্টলি এটা মনিটর করবা কি হচ্ছে না হচ্ছে। সাংবাদিকতাও দেখেন, যে প্রকৃত সম্পাদক যে হবে, এত বড় একটা খবর, এটা তো ফলো আপ নিউজ করতে হবে, বা মানে সরকারকে জিজ্ঞেস করতে হবে যে আপনার তো 1 মাস হইতে আর 3 সপ্তাহ, 1 সপ্তাহ বাকি আছে, তো আপনি কি করলেন, বেনজিরের কি হইলো। সেসব দিকে সংবাদ মাধ্যমের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, যেটা জাতীয় ইস্যু এগুলো। যেমন সে আছে কি, যে ওই অমুকে অমুক জায়গায় মিটিং করছে, অমুকে এটা করছে, মানে সব নন ইস্যু গুলাকে বড় সামনে বড় করে নিয়ে আসে। কিন্তু জনগণের যে দুর্ভোগ, জনগণের যে কষ্ট, বা যে দুর্বৃত্তরা যে মানে সাজা পাচ্ছে না, শাস্তি পাচ্ছে না, এটা নিয়ে মানে দুর্নীতি দমন কমিশন দেখেন, এত বড় একটা স্বাধীন একটা সার্বভৌম প্রতিষ্ঠান, তাকে অকার্যকর করে রাখছে গত 6 মাস থেকে। সেখানে কোনো ইয়ে নাই, মানে কোনো চেয়ারম্যানও নাই, কেউ নাই। আচ্ছা, এটার অর্থটা কি, কি বোঝা যাচ্ছে, যে দুর্নীতির দায় মানে যারা শাস্তি প্রাপ্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো না। এর মধ্যে মোহাম্মদ ইউনুস আছে একজন, তার উপদেষ্টা পরিষদের লোকজন আছে, বসুন্ধরার লোকজন আছে, অনেকেই আছে, কিন্তু সে ব্যাপারে কোনো ইয়ে নাই, সরকার থেকে কোনো বক্তব্য নাই যে কেন এটাকে অকার্যকর করে রাখে। তো মানুষের মনে কি হবে, যে তুমি যত বড় অন্যায় করো, যত অপরাধ করো, তোমার যদি টাকা থাকে, তুমি যদি প্রভাবশালী হয়, তুমি যদি সরকারের ঘনিষ্ঠ কেউ হয়, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এটা তো খুব খুব ভুল বার্তা না, যে কোনো সরকারের জন্য। তো এগুলা আমাদের আগের আগের আমলেও, আমি খালি এই সরকারের বলতে, একই একই জিনিস দেখে আসতেছি গত 40-50 বছর, কারো কিচ্ছু হয় না। তো এত যে আমরা বললাম যে আমরা এবার নতুন ব্যবস্থা হবে, পুরনো ব্যবস্থা ভেঙে দেওয়া হবে সবকিছু। আর একটা জিনিস লক্ষ্য করলাম তারেক রহমানের, উনি ইউনুসের লাইন ধরছেন। ইউনুসের লাইনটা কি, যারে পাচ্ছে কেউ এসে সালাম দিছে, আচ্ছা তুমি কালকে থেকে সেক্রেটারি, তোমার দিয়ে দিলাম একটা চাকরি। হ্যাঁ, তারপরে দলের লোকজন তাদেরকে নমিনেশন দিতে পারে নাই, তুমি অমুক কর্পোরেশনের চেয়ারম্যান হবা, তুমি এটা। আচ্ছা ভাই, এটা তো আপনারা বানান ভালো কথা, কিন্তু এটা তো দেশের ট্যাক্স পেয়ারের টাকা ইনভলভ, তো এদের তো, এদের পিছনে তো একটা খরচ হয়, মাসে এদের গাড়ি দিতে হয়, বাড়ি দিতে হয়, বেতন দিতে হয়। তো এই টাকাগুলো কোথা থেকে আর কে দেবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার একটা প্রেরোগেটিভ আছে যে প্রাইম মিনিস্টার, আপনি করতে পারেন, কিন্তু আপনাকে তো একটা জবাব দিতে হবে, মধ্যে আসতে হবে, যে আমি যে এই লোকগুলোকে চাকরি দিচ্ছি, এটা আউটপুটটা কি, মানে জনগণ কি পাচ্ছে তাদের। এই ইউনুসও এসে তাদের যে সালাম দিত, আচ্ছা তুমি সিনিয়র সেক্রেটারি হও, তুমি কি ওই যে আশিক চৌধুরীকে আনলো, দেশে নাকি বিনিয়োগে একেবারে মানে মানে বিলিয়ন বিলিয়ন ডলার 6 লাখ হয়ে যাবে, খালি আমাদেরকে গল্প শোনাচ্ছে। আর তুমি নিজের দেশে, দেশের শিল্প কারখানা চালু রাখতে পারো না, সেখানে গ্যাসের অভাবে একটার পর এক ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে প্রোডাকশন 40% কমে গেছে, লে অফ করতে হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আপনি বলতেছেন আশিক চৌধুরীর কারণে বিলিয়ন বিলিয়ন ডলার, ওই সব ইউনুসের কাহিনী। তো এই কাহিনী ভাই আমরা তো শুনতে রাজি না, আমরা তো রেজাল্ট দেখতে চাই, সে রেজাল্টটা কোথায়। আচ্ছা, আশাদ ভাই, একটা কথা আপনি আমাকে বলেন, যে আশিক চৌধুরীকে নিয়ে আপনার, আমার সঙ্গে আপনার এই অনুষ্ঠানে বহুবার আমিও বলেছি, আপনিও বলেছেন, আমিও আনহ্যাপি, আপনিও আনহ্যাপি, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, ওনার উপর ডক্টর ইউনূস যেরকম হ্যাপি ছিলেন, একই রকম হ্যাপিনেস কিন্তু তারেক রহমানও দেখাচ্ছেন। তারেক রহমানও তো ওনাকে রেখেছেন, ওই আমলের অনেকেই নাই, কিন্তু আশিক চৌধুরী কিন্তু দুর্দণ্ড প্রতাপে রয়ে গেছেন। তো কি যোগ্যতাটা কি? না, প্রেসাইজলি আমাদের কথা তো, আমরা তো খালি আমরা রেজাল্ট চাই, তাই না। আপনি এক একজনকে ধরে নিয়ে আসতেছেন, বা সুটটাইওয়ালা ইংরেজি ভালো বলতে পারে, খলিলুর রহমানকে ধরে আনলে বললেন যে এইবার রোহিঙ্গা সব সমাধান হয়ে যাবে।
কিছুই হলো না। তারপরে আমরা ওই ইউনূস সাহেব বলতো যে আমরা এবার দেখবার, জাপান নাকি তাকে বলতেছে যে তুমি কত লোক, মানে আমরা একের পর এক লোক, তো 1 লক্ষ লোক নাকি তারা নেবে, একটা লোকও তো গেছে বলে আমি শুনি নাই জাপানে। তো এই যে কথাগুলা, তারপরে ওই তারেক রহমান এদেরকে আবার চাকরি দিচ্ছে। মানে আমি তো, আমার তো মাথায় আসতেছে না ব্যাপারটা কি। হয়তো আমরা জ্ঞান, আমাদের জ্ঞান গরিমা কম, আমরা বুদ্ধি কম, সেটা হইতে পারে। কিন্তু ভাই আমাদেরকে একটু বুদ্ধি দিয়ে বুঝান না যে আপনারা এই লোকগুলাকে রাখার কারণে দেশের সাধারণ মানুষ বা দেশের কি কি উপকার হচ্ছে, এটা আমরা জানতে চাই। এই তো কি এখন অবস্থা? আরেকটা কথা, এটা হলো আমাদের সরকারি দলের অবস্থা। আমাদের যে বিরোধী দল আছে, আমরা একটা জিনিস খুব ইন্টারেস্ট, গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে এনসিপিরা যেখানেই যাচ্ছে, কোন একটা রাজনৈতিক কর্মকাণ্ড করতেই তো যাচ্ছে, তারা পদযাত্রা করতে যাচ্ছে অথবা সমাবেশ করুক, যাই করুক, তাদের তো এটা করার অধিকার আছে। কিন্তু যেখানেই যাচ্ছে তারা বাধার সম্মুখীন হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে, এটা আমরা দেখছি। তো এটাকেই আপনি কিভাবে নেবেন? আচ্ছা দেখেন, এটা নিয়েও আমি একটা পোস্ট দিয়েছি মনে হয় 2 দিন না 3 দিন আগে, যে যে এনসিপির এই অবস্থা হলো কেন। আপনি আমি, মানে আমরা তো এটার মধ্যে ইনভলভ আছি। এই ছাত্রদের নেতৃত্বে যখন এত বড় একটা অভ্যুত্থান হলো, স্বৈরাচারের পতন হলো, আমরা তো সাংঘাতিক ভাবে আশান্বিত হলাম যে না, এইবার রিয়েল এই ছাত্রগুলা সত্যিকার অর্থে একদম মানে আগুনে আহ, পুড়ে সোনা যেমন খাঁটি হয়, এরা একরকম খাঁটি, এরা সব ভালো কাজ করবে। এবং আমি, আমার এখনো মনে আছে ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরে আমি বলেছিলাম যে প্রতিটা বাংলাদেশের সমস্ত সরকারি অফিসে ওদের রিপ্রেজেন্টেটিভ বসান, যাতে করে কোন রকম ঘুষ দুর্নীতি না হয়। এটা কিন্তু আমি নিজে লিখেছি। মানে আমার কত আস্থা ছিল তারপরে। ও বা, তার কয়দিন পরেই ওর তাদেরকে মন্ত্রী, মন্ত্রী, হ্যাঁ ঠিক আছে মন্ত্রী আমরা তো চাই, এসেই করলো কি, এই নানান রকমের, বিশেষ করে এই কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বাপ ছিল স্কুল মাস্টার, সে হঠাৎ করে ঠিকাদারি লাইসেন্স নিয়ে, মানে তারপরে এই ছেলে পেলে গুলা যারা ইয়েতে কি বলে রিক্সা বাসে চড়তো, তাদের দেখা গেল যে প্রাডো গাড়ি, পাজেরো গাড়িতে চড়তেছে। জিজ্ঞেস করলে বলে যে বড় ভাইরা দিছে। আরে ভাই, বড় ভাইরা তোমাদের আগে দেয় না, এখন যেটা দেখেন। আর তাদের চেহারা চোখ দেখছেন এক একজনের, মানে তৈল জর্জরিত চেহারা, এরকম কিভাবে হচ্ছে তাও বুঝতে পারছি না। তো ফলে হচ্ছে কি, মানুষ যে আশাটা করেছিল এদের নিয়ে, তারপরে দেখতেছে যে আরে এরা তো সব ধান্দাবাজ। আর এটার মূল কারণ হলো মোহাম্মদ ইউনূস, তাদের গুরু আর কি। তাদেরই এই সেই, সে নিজে যেরকম করাপশনের মধ্যে জড়াইছিল, তো তখন তার নিজের কোনো মোরাল রাইট ছিল না এদেরকে বলা, যে আসিফ মাহমুদকে বলা যে খবরদার, তোমার নামে কিন্তু নানান রকমের অভিযোগ আসতেছে, এরকম কাজ করো, আমাদের সরকারের বদনাম হবে তাতে। দেখেন, কিন্তু ওইটা বলার তার কোনো মোরাল রাইট ছিল না তাদের। বলতো যে স্যার আপনি এসে তো একই কাম করতেছেন, তো আপনিও বানান আমরাও বানাই। তো ব্যাপারটা তো এরকমই দাঁড়াইছে। আর এই যে আমলাতন্ত্র বলেন, তারাও কিন্তু সব সময় দেখবেন, যখনই কোনো সরকার প্রধান বা সরকারের নেতৃস্থানীয় যারা আছে, তারা যখন কোনো অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া শুরু করে, তখন আমলারা সেই সুযোগটা নেয়। না, আমি এবং মানলাম, আমি আপনার কথা মানলাম যে এনসিপি ঠিকভাবে তাদের প্রতি যে প্রত্যাশা ছিল আমাদের, সেটা সেটা পূরণ করতে পারেনি, এটা মানলাম। এবং আমি যেটা বললেন না সেটাও আমি বলি, যে তাদের কিছু কিছু নেতৃবৃন্দ খুবই অশ্লীল কথাবার্তা বলেন, অশোভন কথাবার্তা বলেন, এটাও আমি মানলাম। কিন্তু তাই বলে কি আপনি তাকে ফিজিক্যালি, মানে তাকে মারতে পারেন, আঘাত করতে পারেন? না, এটা এই শোনেন, এটা হচ্ছে কি, ওরা তো বলেছে যে আপনি যদি মানে যারা অ্যাটাক করছে, মানে ওই যে ছাত্র দল বা বিএনপি অঙ্গ সংগঠন, তারা বলছে যে তুমি আসো এখানে এসে বক্তৃতা করো, আমাদের কোনো আপত্তি নাই, তুমি আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথাবার্তা কেন বলবা। তো এটা, এগুলো তো আমরা আগেও দেখছি, বুঝলেন। তো এই যে অসহিষ্ণুতা বা, আর আমি বলবো এই যে ইয়েরা কি বলে, এই যে ছাত্র নেতারা, বিকজ ওদের তো কোনো ক্রেডিবিলিটি নাই। আর ক্রেডিবিলিটি যদি থাকতো, তারা কিন্তু সমস্ত জনগণ ওদের পক্ষে যেত তাদের। তো জনগণ তো এখন হাত তালি মারতেছে যে তোমরা তোমাদের উচিত শাস্তি পাইছো, তোমরা বহু বেড়ে গেছো, তোমাদের এক একজনের চেহারা, মানে চেহারা সুরতে দেখলেই বোঝা যাচ্ছে যে তোমরা অনেক টাকা পয়সার মালিক হয়েছো, তোমরা এখন প্রাইভেট গাড়িতে চড়ো, তোমাদের। আর এদের সোর্স অফ ইনকামটা কি? হাসনাত
এমপি হয়েছে, ভালো কথা, নাহিদ এমপি হয়েছে, কিন্তু আসিফ বা সার্জিস আলমেরা কি করে? এই প্রশ্নটা আমাদের জানা দরকার, এগুলো তো মানুষ জানতে চায়। কিন্তু তোমরা খুব ভালোভাবে আছো সবাই, তোমরা বড় বড় অফিস নিছো, তো তোমাদের অফিস ভাড়া দাও করতে গেলে তোমাদের ইনকামটা কি? কে তোমাদের পয়সা দেয়? তো এই জিনিসগুলা, এই এই যার কারণটা হলো কি জানেন, এই কারণে এখন যেখানে যাচ্ছে সেখানেই মার খাচ্ছে, এবং ওদের পক্ষে কেউ আসতেছে না। আগে তো কথায় কথায় বলতো না, এই তোরা রাজুতে আয়, সব যে ঝাঁপা পড়তো রাজুতে। আর এখন ওই ডাক দিক না রাজুতে, দেই কয়টা লোক রাজুতে যায়। তো আচ্ছা, আপনাদের আপনি আপনি একটা কথা বলেন, credibility আপনি আপনি নিজেই নষ্ট আপনাকে করছেন। এই এনসিপি সম্পর্কে বলতে যে, অথবা আপনি কিন্তু প্রায়, আমি দেখেছি আপনি কেমন, আপনি না আমিও করি, এটা হলো আমরা ডক্টর ইউনূসকে খুব ব্লেম করি। ডক্টর ইউনূসের কর্মকাণ্ডকে নিয়ে আমরা আনহ্যাপি ছিলাম, এবং সেটা নিয়ে আমরা, আমাদের আপত্তিও আছে, এবং আমরা এটাও মনে করি যে উনি খুবই ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কিছুই দেখেননি, দেশ নিয়ে চিন্তা করেননি, এগুলো আমরা বলি। কিন্তু তারপরে ইদানিং আমরা যেন কেন শুনছি যে একটা মহল থেকে বলা হচ্ছে যে আগামীতে যে একজন রাষ্ট্রপতি নিয়োগ করার ব্যাপার আছে, সেখানে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার একটা সম্ভাবনা দেখছি। আমার এখানে দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে কিন্তু খুব তড়িঘড়ি সরানো হলো। যে সে যখন আওয়াজটা উঠলো, তাড়াহুড়া করে হাফিজউদ্দিন সাহেবকে বিদেশ থেকে নিয়ে আসা হলো, দুদিন আগে নিয়ে আসা হলো, 24 তারিখ উনি পদত্যাগ করলেন, চলে গেলেন। তারপর যেন সব ঝিমে পড়লো। তো যদি তড়িঘড়ি করে ওনাকে সরানোই হবে, তাহলে আপনি নিয়োগটা করছেন না কেন? কাকে বিকল্প হিসেবে আনবেন সেটা ঠিক না করে ওনাকে সরাতে হলো কেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি ডক্টর ইউনূসের মতো লোক রাষ্ট্রপতি হয়, তাহলে আপনি কি দেখছেন ভবিষ্যৎ? না, এটাও আমি লিখেছি কয়েকদিন আগেই, হ্যাঁ, যে বিভিন্ন সূত্রে, না না আমার কোনো সলিড ইনফরমেশন নাই, এটা বিভিন্ন সূত্রে আমাকে বলা হচ্ছে যে আসলে তড়িঘড়ি করে তাকে সরানো হইলো বিকজ ইউনূসের যে এসএসএফ এর প্রোটেকশন যেটা দিছে, যেমন 1 বছরের জন্য, ওইটা শেষ হয়। তার কারণ তিনি এতই জনপ্রিয় একজন ব্যক্তি যে এখন ওই মিলিটারি আর পুলিশ ছাড়া উনি চলাফেরা করতে পারতেছে না, কথা বুঝছেন? ফলে, এবং সে যে রাস্তায় যদি নামে তার যে কি অবস্থা হবে আমি বুঝে উঠতে পারতেছি না। কি অবস্থা কি হবে সেটা বুঝি কেমন করে? যে ওই যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে তার সম্পর্কে যখন মানুষের বিভিন্ন রকম মন্তব্য দেখি, মানে আমি কল্পনা করতে পারি না যে এই লোকটা আমাদের একজন নমস্য ব্যক্তি ছিল কিছুদিন আগে। হ্যাঁ, তো এখন সম্ভব, মানে এখন যেটা বুঝি, মানে এটা তো আমার কোনো সলিড ইনফরমেশন নাই, তো বুঝি যে তারেক রহমানের সঙ্গে তার কিছু আহ, ওই লন্ডন বৈঠকে তখন কিছু বোঝাপড়া হয়েছে আর কি, মানে অলিখিত লিখিত, যে তুমি খলিলকে রাখবা, তুমি আশিক চৌধুরীকে রাখবা, তুমি ওয়াশিংটনের প্রেস মিনিস্টারকে রাখবা, যেহেতু আমার ইন্টারভিউ, মানে ইউনুসের ইন্টারভিউ করছিল সে, ফলে তাকে একটা চাকরি দিতে হবে। কিন্তু কেন দিতে হবে, তার কি কাজ ওখানে, কেউ জিজ্ঞেস করে না এটা। অথচ ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে তাকে ওখানে রাখা হচ্ছে, তার কোনো কাজ নেই। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি ফলে আমি যদি বানাইতে পারি, তাই এখন 91 বছর পর্যন্ত তিনি বঙ্গভবনে খুব শান্তিতে একদম সুরক্ষিত অবস্থায় তাদের কেউ কাজ করতে পারবে। তাছাড়া এই দিয়ে যে এত ঘৃণিত একটা লোক, এত সমালোচনা, তাকে তুমি রাষ্ট্রপতি কেন বানাও? মানে দেশের কি টাকা পড়ছে বা দেশের মানুষের কি টাকা পড়ছে যে তাকে আমার ট্যাক্স পেয়ারের টাকায় পুষতে হবে আমাকে? আর তিনি তো গরিব মানুষ না, তার তো অনেক টাকা পয়সা। প্রথমে আগে আমাদের বলতো ওনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ওনার বাড়ি নাই, গাড়ি নাই, গ্রামীণ ব্যাংকের মালিকানা নাই। তো আমার কথা হলো কোনো কিছুই নাই, কিন্তু তোমার কিছু অভাব দেখি, এই যন্ত্রণা। তাহলে এই যে বিচারটা, এই যে এখন সেটা এক্সপোজ হয়েছে। আর ইউনুসের কিছু দেশের ক্ষমতা না নিলে দেশ নাকি রসাতলে চলে যেত। কিভাবে রসাতল? উনি দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরটা ঠিক করছে। আচ্ছা ভাই, ওইখানে ওই সময় ওই ভূতানের পরে আপনি যদি কলা গাছকে বসায় দিতেন ওইখানে, ওই একই রেজাল্ট হইত। তার কারণ
মানে যারা ব্যাংকটা লুট করছে তারা তো আর ফেরত আসতে পারতো না, ওই অবস্থার মধ্যে তো সম্ভব ছিল। আরেকটা বলে কি, দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে 16 বিলিয়ন থেকে 30 বিলিয়নে নিয়ে গেছে। এটারও একটা, দেখেন এটা না বুঝে কথা বলবো কেন এটা হচ্ছে, যেহেতু ক্যাপিটাল মেশিনারিজ এর কোনো আমদানি, দেশে কোনো ইনভেস্টমেন্ট হয় না, ইনভেস্টমেন্ট না হলে এলসি খুলতে পারে, খোলার কোনো প্রয়োজন, আর এলসি না খুললে ফরেন এক্সচেঞ্জের খরচ হবে কি বল, তো সেই জন্য জমা হইতেছিল। তো এখন এইটাকে বলতেছে ওনার কত বড় ইয়ে। আর রেমিটেন্স বেড়ে গেছে, রেমিটেন্স ওই যে বললাম তো, ওই ঘটনার পরে, ওই চব্বিশে চব্বিশের 5ই আগস্টের পরে, বিকজ গত স্বৈরাচ সরকারের প্রতি মানুষ এত বিরক্ত ছিল যে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারাও বলতো যে না, এইবার আমরা দেশের স্বার্থে একদম প্রপার চ্যানেলে পয়সা পাই, যার কারণে আমাদেরকে রেমিটেন্স বেড়ে গেছে, হুন্ডির পরিমাণ কমে গেছে। এইগুলো সিম্পল হিসাব। কিন্তু ওই যে বললাম না, ইউনুসের কিছু দালাল এইভাবে মানে আমাদেরকে এমন ভাবে একটা ইয়ে দিচ্ছে যে দেশ মানে বঙ্গোপসাগরে ডুবে যেতে যদি সে না, হ্যাঁ, যদি আমরা আমরা কেন এত তার মানে বিরুদ্ধাচরণ করি, কারণটা দেখলাম কি, যে উনি অ্যাকচুয়ালি ক্ষমতায় আসার পর পরই নিজের স্বার্থ ছাড়া তো দেশের স্বার্থ দেখেন, সে গোপনে গোপনে ওমকরে ইয়ে দাও, কি বলে, বন্দর দিয়ে দাও, ভাই এটা তো আমরা চাই নাই তখন, আমেরিকার সাথে চুক্তি করো, এটা করো সেটা করো, এ কি মানে একটা যে সত্যি বিন্দু মাত্র দেশপ্রেম আছে সেইগুলা করতে পারে। তখন আমেরিকা যদি তাকে চাপও দিয়ে থাকে, বলতে পারতো যে দেখেন আমরা একটা নিরপেক্ষ সরকার, আমরা আসছি অল্প মানে একটা স্পেসিফিক ম্যান্ডেটের, আমরা ইলেকশনটা দেবো তারপরে চলে যাবো, আমাদের এইটার কোনো এখতিয়ারই নেই, আপনারা নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের সাথে এটা ডিল করবে, তাদের তখন জনগণের সমর্থন। তাহলে ডক্টর ইউনূসকে যে প্রেসিডেন্ট বানানোর কথা বলা হচ্ছে, এটাকে আপনি ভালো মনে করছেন না দেশের জন্য? না না, ভালো হওয়ার তো কোনো কারণই নাই। প্রথম কথা হলো যে একটা লোককে আমি কেন রিওয়ার্ড করব, পুরস্কৃত কি কারণে করবো, দেশের ট্যাক্স পেয়ারের টাকা খরচ হবে তার পিছনে কি কারণে, মানে ওনার রেজাল্ট, উনি দেশটার জন্য কি করেছে তার জন্য তাকে এই পুরস্কার দিতে হবে, তার তো জেলে যাওয়ার কথা। এই যে দুদকে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে কেমন, সেই মামলাগুলোর তো রিভাইভ করার কথা, সেই মামলাগুলোর তো মানে কোনো কিছু হচ্ছে না কেন, আমি তো এই কথা জানতে চাই। তার যে 666 কোটি টাকার কর্মভোগ, এটার কি হইলে, টাকাটা গেল কোথায়? আপনি গ্রামীণ ব্যাংকের যে 1000 কোটি টাকা মাফ করলেন, এই টাকাটা কে দেবে এখন? অনেক ধন্যবাদ, ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সাংবাদিক আরশাদ মাহমুদের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।